আমি ছোটবেলা থেকে স্কুল লেভেল থেকে যতটুকু আমার মনে আছে সেখান থেকে আমি শুরু করছি। শিওর। বিষয় হচ্ছে আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আচ্ছা। তো আমার বাবা ছোটবেলা থেকে বিজনেস করতেন, উনি কাপড়ের বিজনেসের সাথে জড়িত ছিল। দ্যাট ফাইন একটা সময় আমাদের যে বিজনেসটা ছিল ওইটাতে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের দোকান থেকে প্রায় অনেক টাকার মালামাল চুরি হয়ে যায়। আচ্ছা, তো সেখান থেকে একটু হোঁচট খেয়ে পড়া। মানে আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা ছিলাম এক ভাই এক বোন। না, আপনি সবার বড়? আমি বড়। আচ্ছা, আপনার যখনই চুরির ঘটনাটা ঘটছে তখন বয়স কত? তখন বয়স মেবি 7 থেকে 8 হবে। ওকে, ঠিক আছে, বলেন। তো তারপর ওইখান থেকে আমি যতটুকু বুঝি আমি খুব চালিয়ে গেছি। তখন থেকে বাবা অনেক কষ্ট করে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে স্কুল লাইফটা। তো ওইখান থেকে শুরু করে যখন আমি বুঝতে পারলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে, আমি এভাবে আমার মানে দেখা দিচ্ছে যে আমি পারতেছি না বা আমার আব্বা আমাকে ওইভাবে দিতে পারতেছে না ফিডব্যাকটা। ওকে, তখন আমি 10ম শ্রেণী থেকে আমি আমার ক্যারিয়ারে ঢুকে যাই। ক্যারিয়ারে ঢুকে যাওয়া বলতে কিভাবে ঢুকে? ক্যারিয়ারে ঢুকে যাওয়া বলতে আমি সেলস এন্ড মার্কেটিং থেকে শুরু করি। কি রকম? আমি স্টোরিটা একটু জানতে চাই, মানে কিভাবে? স্টোরিটা হচ্ছে যে আমি যখন মানে দেখলাম যে আমার কোনো কিছু একটা করতে হবে, দেন তখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতে লাগলাম। তো ওই হিসাবে একটা লোকের সাথে পরিচয় হলো যিনি হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ বিজনেস করেন। ঠিক আছে, তো ওইখানে আমি যাওয়ার পরে আমার একটা কোম্পানির টেরিটরি সেলস ম্যানেজারের সাথে পরিচয় হয়। তো ওনার সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে উনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি চাইলে পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করতে পারো আমার কোম্পানিতে। ওকে, ওই থ্রুতে আমি কাজ সেলস এন্ড মার্কেটিং কে আমি এটা বুঝিই না। তো ওইখান থেকে শুরু করে আমি ফার্স্ট টাইম আমাকে একটা কলম, একটা অর্ডার বুক এগুলো হাতে ধরাই দিল। তো ধরাই দেওয়ার পরে আমি একা একা ফিল্ডে গেলাম। আমাকে নির্দিষ্ট একটা রোড চার্ট দিল যে আপনি আজকে 7 দিনের রোড চার্ট দিচ্ছে, আজকে এই জায়গায় যেতে হবে। তো ওই বড় অনুযায়ী আমি আমার যে এলাকা ছিল, যে থানা ছিল, ওই থানাতে আমি একটা রোড নিয়ে কাজ করি। আচ্ছা। তো ফার্স্ট টাইম যখন আমি রোডে যাই তখন তো আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। আচ্ছা। তখন দেখা গেল যে আমি ফার্স্ট টাইম যে দোকানে ঢুকলাম, ওইখানে যে কল করলাম, আমাকে কোনো রেসপন্স করলো না তারা। কারণ এটা স্বাভাবিক, আমি নতুন লোক। তো একটা পর্যায়ে কি হলো, 2-3টে আউটলেট যখন আমি ভিজিট করলাম, তখন একটা পর্যায়ে একটা দোকানদার, তো ওই দোকানদার আমাকে মানে ধরতে গেলে একটু গালিগালাজি করে ফেললো আমার প্রেজেন্টেশনের অভাবে। ক্লাস 10-এ পড়েন তখন হ্যাঁ, আপনি? তখন আমি ক্লাস 10-এ পড়ি। ওকে। তো যখন গালিগালাজ করলো তখন আমার মনটা খুব ছোট হয়ে গেল। খুব স্বাভাবিক যে আমি আর হয়তো কন্টিনিউ করব না। ঠিক আছে, আমি আর কাজ করব না, কারণ ওই সময় ছোট বয়স, এত কিছু বুঝি না, মাথায় ক্যাচ করে না। তো ওইখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করলে আমি আমার যে রিপোর্টিং বস ছিল ওনাকে আমি জানালাম যে স্যার আমার দ্বারা কাজ করা পসিবল না, আমি কাজ করব না। কেন, কি হয়েছে? যে না স্যার, এটা সাক্ষাতে বলবো কিন্তু আমার কাজ হবে না। তো উনি বললো ঠিক আছে, আপনি আজকে চলে যান, আপনার সাথে আজকে দেখা হচ্ছে না, আমি আগামীকালকে আপনার সাথে দেখা করব। তো ওই সুবাদে উনি পরের দিন সকাল ঠিক 9টার দিকে চলে আসলো ওই ওয়ার হাউসে। এসে দেন আমাকে ডাকালো, আমি আসলাম। তারপর ওইখান থেকে সকাল 9টার সময় যখন আমাকে ডাকালো তখন আমি আসলাম ওই ওয়ার হাউসে। তো যাওয়ার পর উনি আমাকে বোঝালো যে দেখো, এটা তো আসলে শেষ না, তুমি যেটা করে আসছো এটা হতেই পারে, স্বাভাবিক। তুমি যদি না বোঝো দেন তুমি আমার সাথে চলো, আজকে তোমাকে আমি কাজটা শিখাই দিই। তো উনি আমাকে পরদিন ওনার সাথে নিয়ে বের হলো। তো বের হবার পরে উনি আমাকে যে সিস্টেমগুলো আছে, কিভাবে কথা বলতে হয়, কারণ সেলস এন্ড মার্কেটিং একটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকে, যে আসলে যে কেউই হোক তাকে প্রথমে সংবর্ধন করতে হবে, যে সালাম দিয়ে হোক, যেভাবে হোক তার কাছ থেকে ওটা আদায় করতে হবে। আগে তো নিজেকে বিক্রি করতে হবে, তারপর আমি আমার প্রোডাক্ট নিয়ে বিক্রি করবো। আচ্ছা। দেন উনি আমাকে এই জিনিসগুলো, তারপর আমার যে প্রোডাক্টের প্রাইস আপডেট আছে, কোনটার কত দাম, কোন প্রোডাক্ট কি সুবিধা, ওই জিনিসগুলো উনি আমাকে পর্যবেক্ষণ বুঝাই দিল সবকিছু। আচ্ছা। দেন বুঝাই দেওয়ার পর আমাকে প্র্যাকটিক্যাল কাজটা 3-4টা দোকান, 5টা দোকান ভিজিট করলো। আচ্ছা। তো আমাকে পুরোপুরি বুঝিয়ে দিয়ে উনি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ছিল। দেন উনি আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যে এখন তুমি নিজের মতো করে করো, তোমাকে তো দেখালাম, আস্তে আস্তে করো, সব হয়ে যাবে। দেন ওইখান থেকে আমি চিন্তা করলাম যে না, আমাকে তো কিছু একটা করতে হবে, আমি তো পিছালে চলবে না। আর কাজটা তো ধরতে গেলে সোজা, যদি আমি আমার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে এটা কঠিন কিছু না। আমি তো মাটি কাটতেছি না, এতে তো কষ্ট মাটি কাটা, তাহলে এটা তো একটা জাস্ট আমি প্রেজেন্টেশন দিচ্ছি, তাহলে আমি ভালো কিছু করতে পারবো।
তো ওই সময় আমার স্যালারি ওই কোম্পানিতে ছিল অনলি 5,000 টাকা বেসিক ধরা হয়েছিল। জি। আর আমি লাঞ্চ খাবার করে যেটা টিএ বলে আমাদের, ওইটা বহুত আমি 120 টাকা। তো আপনার লেখাপড়ার কি অবস্থা ছিল ওই সময়টা? ওই সময়টা আমি যে অবস্থায় ছিলাম, আমি তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আমি তখনই করব, আচ্ছা মানে এসএসসি দিব ওই আচ্ছা, পর্যায়ে। ওকে। তো একটু মানে তখন আমার যদিও চাকরি করা দরকার না, তো আমি আমার মানে ফ্যামিলি কই বিষয়টা আমি জানাইনি, না জানি আমি আমার মতো করে শুরু করলাম। আচ্ছা, মানে ফ্যামিলি জানতো না যে আপনি না, কাজ ফ্যামিলি জানতো না। আমি সকালবেলা বেরোতাম, তো আমি তো দেখতাম যে আমি এমনি তো কোনো সময় দিনের বেলা পড়াশোনা করতাম না, ওকে। তো আমি পড়াশোনা চালাতাম রাতে বেলা। তো আমি মানে ঘুমানো 8টা থেকে 10টার মধ্যে আমি 2 ঘন্টাই স্টাডি করতাম। আর আমার খুব সকালে প্রাইভেট ছিল, আমি টিউশনে যেতাম, সেটা হচ্ছে আমি 8টা থেকে 10টা পর্যন্ত করতাম। তো পরে আমি একটা টিউশন পরে নিয়ে আসছি রাতে বেলা, একটা টিউশন করে আমি মার্কেটে চলে যেতাম। দেন চলে যাওয়ার পরে আমি আমার এইভাবে কাজ শুরু করতে লাগলাম। তো দেন একটা পর্যায়ে আমি এইভাবে ওই কোম্পানি থেকে কাজ আমি আমার মতো করে করে যাচ্ছি। তো এখানে কন্টিনিউ করলাম প্রায় 9 মাসের মতো। তো আমি আমার কাজটা ধরে ফেলেছি। ওকে। তো এর মাঝে দিয়ে 3 মাস পরে আমি ওই জোনে ফার্স্ট হলাম সেলসের দিক দিয়ে। আমার টার্গেট ছিল তখন ওই মুহূর্তে টার্গেট ছিল 2 লাখ টাকা। এটা আপনি কি কি সেল করতেন? আমি চকলেট প্রোডাক্ট ছিল। চকলেট প্রোডাক্টগুলো কি দোকানে দোকানে গিয়ে হ্যাঁ, দিতেন? দোকানে দোকানে আমি অর্ডার করতাম, অর্ডার কালেক্ট করতাম, অর্ডার কাটতেন। আচ্ছা, কার তারপর কতটুকু ওটা লাগবে? ডেলিভারি করতো, Okay. ডিস্ট্রিবিউশন। তো অর্ডার কেটে আপনি পয়সা নিয়ে নিতেন? না, আমি তাহলে? পয়সা নিতাম না, আমি অর্ডার কালেক্ট করতাম, আমি মেমোতে লিখতাম, হ্যাঁ। দেন ওইটা আমি ডিস্ট্রিবিউশন পয়েন্টে জমা দিতাম। আচ্ছা জমা দেওয়ার পরে ওরা পরের দিন একটা ভ্যান গাড়ি করে মাল পাঠাতো, যে নিয়ে যেত সে পয়সা product নিচ্ছে? দিয়ে পয়সা নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। এটা মানে আমাদের সিস্টেম ছিল। তো দেন এখানে 9 মাস কন্টিনিউ করলাম। তো এর মাঝখান দিয়ে আমি যখন 3 মাস চলে গেল, তখন আমি 120% এসিবার ওই কোম্পানিতে, Okay. ওই জোনে ওকে। জাস্ট। তো পরে ওইখানে আমাকে একটা মিটিং কল করলো, তো ওই মিটিং এ আমি উপস্থিত হই। তো সেখানে আমাকে একটা গিফট দিল যে তুমি আরো আগাও। তো এভাবে করে কন্টিনিউ 9 মাস হলো। তো একটা প্রবলেমের কারণে কোম্পানি থেকে আমার যে রিপোর্টিং বসটা ছিল, তারা একটা অন্য কোম্পানিতে চলে গেল। কোম্পানিতে প্রবলেম শুরু হলো। দেন নতুন বস আসলো, ওনার সাথে আমার কোনোভাবেই মিলতে ছিল না, যে মানে কাজের কোনো সিস্টেম পাচ্ছিলাম না। হয়তো উনি আমাকে পছন্দ করে না, নয়তো আমি আমার ওনাকে পছন্দ হচ্ছিল না, দুইটার একটা হবে। তো দেন ওই মুহূর্তে আমার একটা ভালো অফার আসলো, বাংলাদেশের বিস্কিট প্রতিষ্ঠান, এটা সবাই চিনে। তো এখন ওইখান থেকে শুরু করে ওরা আমাকে অফার করলো। দেন ওরা আমাকে অফার করলো, একজন রিপোর্টিং বস আসলো, ওনার হচ্ছে রিজিওনাল সেলস ম্যানেজার। তো উনি আমার যে থানা ছিল, ওই থানাতে আমি যে থানা নিয়ে কাজ করতাম, ওই থানাতে একটা ডিস্ট্রিবিউটর ওপেন করলো। তো ওপেন করার পরে উনি আমাকে বললো যে যদি তুমি তো এই সেক্টরে কাজ করতেছো, 9 মাস তো হয়ে গেছে, তো তুমি যদি ভালো অপরচুনিটি পাও, তুমি কেন চেঞ্জ করবে না? তুমি চেঞ্জ করো, এখান থেকে আমি তোমাকে ফ্যাসিলিটি ভালো দিব। ওকে। ঠিক আছে। তখন আমি আমাকে বললো যে তুমি এখানে কত পাও স্যালারি? আমি বললাম স্যার আমি তো এখানে 5,000 টাকা বেসিক পাই, আর আমার এই কমিশন সবকিছু মিলে টিয়ে এ যাবত 4,000 আসে, তো আমি 9,000 টাকার মতো পাই। তো আমি যদি তোমাকে বেসিক 8,000 টাকা দিই, আর টিএ যদি তোমাকে আমি 180 টাকা করে দিই, তাহলে কি তুমি আসবে না? আমি স্যার অপরচুনিটি ভালো হলে আসবো না কেন, অবশ্যই আসবো আমি। ওকে। দেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তো এখনো এসএসসি তো কমপ্লিট হয়ে গেছে, তো এর মাঝখান দিয়ে আমার আবার পরীক্ষা হয়ে গেছিল। তো আমি পরীক্ষার সময় ছুটিতে ছিলাম কোম্পানি থেকে। আচ্ছা। ওই টাইমটা আমি ছুটি নিয়ে পরীক্ষাটা কমপ্লিট করে ফেলি। তো দেন আমার তখন রেজাল্টও বের হয়ে গেছে। তো রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে আমি কলেজে প্রিপারেশনও নিয়ে ফেলছি। দেন ওই টাইমে আমি তখন কলেজ লেভেলে। ওকে। তো কলেজ লেভেলে ভর্তি হওয়ার পরে তো আমার তো আর তেমন লেখাপড়ার কোনো চাপ নেই। তো আমাদের যে এই জায়গায় সরকারি যে কলেজ আছে, তো ওই কলেজে আমি ভর্তি ছিলাম। তো আমি কলেজে কখনো কন্টিনিউ ক্লাস করতাম না, হয়তো মাঝে মধ্যে 1-2 দিন যাইতাম। তো ওই জায়গাটা আমি খুব ভালো করে ধরলাম যে ওই কোম্পানিটা ভালো ছিল। তো যার কারণে আমি বুঝলাম যে না, এখানে তো কাজ করলে আমি মাসে 14 থেকে 15,000 টাকা পাবো, তাহলে দেন আমি কাজ করবো না কেন? রাইট। তো ওইখানটা আমি খুব পরিশ্রম করলাম। লাস্ট বলতে গেলে খুব ভালোভাবে 1 বছর চললো, খুব আচ্ছা। সুন্দর করে। ওকে। দেন তো আপনি বাসায় টাকা দিতেন ওই সময়টাতে? হ্যাঁ, ওই সময়টাতে আমি বাসায় পুরো মানে টাকা দিতাম, আমি বেসিকের টাকাটা দিয়ে দিতাম। তো আর আমি আমার বাড়ি থেকে খরচ জিজ্ঞেস করতো চালাতাম। না যে কোথায় থেকে টাকা হ্যাঁ, পেলা, নাকি তখন তো জেনে গেছে? মাঝখান দিয়ে তো সবাই জেনে গেছে আমি কাজ জেনে গেছে। করতেছি। তখন কাজ লেখাপড়া চলতো করতেছি। ওই সময়টাতে নাকি হ্যাঁ, লেখাপড়া? না, লেখাপড়া চলাকালীন আমি চাকরি করে 1 মাস পরে যখন আমি স্যালারি পেলাম, ঠিক সেই মুহূর্তে আমার মানে বাসায় যখন আমি দেখতেছি, আমি মজার বিষয় হচ্ছে আমি জামা কাপড় কিনে নিয়ে আসছি। তো জামা কাপড় কিনে নিয়ে আসতে পরে আমার মা আমাকে প্রশ্ন করলো যে তুমি টাকা পাইলা কই?
ঠিক আছে, তোমাকে তো বাসা থেকে টাকা দেওয়া হয় না, তাহলে তুমি তুমি কি করছো, চুরি করছো? আমি কই না মা, আমি তো, তুমি কি বলো, আমি কি চুরি করতে পারি? করতে ঠিক আছে, তাহলে তুমি টাকা পালা কই? মা আমি তো কাজ করি। কি কাজ করো? এই কাজ করি। তো মা বাবাকে জানালো, তো বাবা বলে যে এটা প্রমাণ কি? উনি প্রুফ চাচ্ছে যে তুমি কাজ করো, আমি কিভাবে বিলিভ করবো? দেন আমার রিপোর্টিং বসের সাথে ওনার পরিচয় ছিল, উনি ফোন দিয়ে জানলো পরে, মানে ওই কোম্পানির যে ডিস্ট্রিবিউশন হাউস ছিল ওইখানে যাওয়ার পরে উনি জানলো যে হ্যাঁ ও কাজ করতেছে। তো দেন সবাই জেনে গেল। তো আমাকে বারবার মানা করা হয়েছিল যে পরীক্ষার আগ মুহূর্তে তুমি কাজটা করতেছো, ঠিক না। কিন্তু আমিও তখন মানে ছাড়তেও রাজি না। তো এটা নিয়ে বাসায় কথা কাটাকাটি অনেক কিছু হয়েছে। তো তারপর আমি কন্টিনিউ চালিয়ে গেছি। তো দেন আমি যখন ওই কোম্পানিতে নেক্সট টাইম যখন সেকেন্ড কোম্পানিতে আসলাম, তো ওই জায়গায় 1 বছর খুব ভালোভাবে চলতেছিল। তো চলার পর একটা পর্যায়ে কোম্পানিটা একটু এলোমেলো হয়ে যায়। কোম্পানিতে দেখা যায় যে ওদের কর্পোরেট যে সিস্টেমটা ছিল ওইটাতে একটু প্রবলেম হয়ে যায়। তো ওদের কর্পোরেটের প্রবলেমের কারণে আমাদের টিমটা আস্তে আস্তে ভাঙা শুরু করলো। আচ্ছা, মানে উপরের লেভেল থেকে দেখা গেছে বসরা বিভিন্নভাবে চলে যাচ্ছে, বিভিন্ন কোম্পানিতে আমাদের নতুন নতুন লোক নিয়োগ হচ্ছে, আমাদের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে। Okay. মানে আমরা কাজে স্বাচ্ছন্দ্য ফিল করতেছিলাম না। Okay. তো আসলে সেলস যখন তখন তো প্রায় আমার মানে 2 বছর রানিং হয়ে গেছে। তো ওই 2 বছর রানিং এ যখন দেখলাম যে অবস্থা, আমি তো তখনও কিছু বুঝি না, কারণ এখনো ধরতে গেলে শিখতেছি। তো ওই লেভেল থেকে তো ওই সময় আমি কিছুই জানি না। তো চিন্তা করলাম যে ঠিক আছে, এখানে কিভাবে করব। 1 বছর কন্টিনিউ হলো। তো ওই মুহূর্তে আমার একটু গ্যাপিং হয়ে গেল, আমি চাকরিটা রিজাইন দিয়ে দিলাম। ওকে। আমি আর করবো না চাকরি। এটা কত সালের গল্প? এটা হচ্ছে হয়ে গেছে তো 13-এ, 2013 ওকে। তখন আপনি কিসে পড়ার কথা, মানে পড়াশোনা গ্যাপ দিয়ে দিয়েছেন? না 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 না, গ্যাপ না, তখন আমি ইন্টার রানিং আছি। ইন্টার রানিং পড়ছেন, ওই সময়টাতে আপনি ইনকাম করতেন কত? ওই সময়টা আমার স্যালারি ছিল 14,000 টাকা সবকিছু মিলে। 14,000 টাকা। আপনি ইন্টারে পড়ে ফ্যামিলিকে সাপোর্ট করছেন। হ্যাঁ, বাবা কি family কে support। বাবা কি করছে ওই সময়টাতে? ওই সময়টা বাবা হচ্ছে তখন কাপড় দোকান তো ক্লোজ হয়ে গেল। ওই সময়টা বাবা ছিল ওই স্টেশনারি বিজনেস, মানে আচ্ছা। মুদি মনোহারি যেটা, আচ্ছা আচ্ছা। ওইটা করতেছিল। তো ওইটা দিয়ে তো আসলে ওইভাবে কোনো কিছু হচ্ছিল না। আমি আমাকে গুছাচ্ছিলাম, ফ্যামিলি বাবা চালাচ্ছিল, কিন্তু আমি সাপোর্ট দিচ্ছিলাম। আনুষঙ্গিক যে বিষয়টা থাকে ওইটার দিক দিয়ে আমি সাপোর্ট দিচ্ছিলাম। ওকে। তো পরবর্তীতে আমি গ্যাপিং হয়ে গেল আমার, ঠিক আছে, যে আমি আর করব না। তো না করার পরে তো আমার ওই জায়গায় একটা বোকামি আমি বলতে গেলে, আমি তো সবার উদ্দেশ্যে বলতে চাই যে কেউ যদি কখনো জব চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আরেকটা অপরচুনিটি না আসা পর্যন্ত জব চেঞ্জ করতে হয় না। এটা হচ্ছে আমি বোকামিটা করে ফেলছি, আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। তো ছেড়ে দিয়ে আসলে জবে থাকাকালীন অনেক অফার আসে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে আর কোনো অফার আসে না। তখন সবার কাছে গেলেও মনে করে সে ব্যর্থ। তো ওই টাইমটাতে আমি প্রায় 2 মাসের মতন আমি বেকার ছিলাম। আচ্ছা। আমি কন্টিনিউ কোনো কিছুতে ভালো অপরচুনিটি পাচ্ছিলাম না। ঠিক ওই মুহূর্তটাতে তখন বয়স অল্প, মাত্র শিখতেছিলাম। তখন ওই রাস্তায় চলতে ফিরতে দেখা যায় কত সেলসের লোক দেখা যায়। তো ওই জায়গাটায় আমার একটা লোকের সাথে পরিচয় হলো। তো সেই লোকটা একটা কোম্পানিতে ছিল, টোবাকো কোম্পানি। তো ওই কোম্পানি, উনি বললো যে আমাদের তো একটা অফিস আছে ঢাকায়, তো তুমি কি করো? আমি তো সেলস এর মার্কেটিং এ ছিলাম স্যার। তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, ঠিক আছে, তোমার আনারে ডিলার আছে না এরকম? হ্যাঁ আমার তো পরিচিত ডিলার আছে। জি। ঠিক আছে, তোমাকে যদি আমি জেলা পর্যায়ে দিই, তুমি তো এখন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছো, ওকে। তা আমি যদি তোমাকে 1 স্টেপ উপরে উঠাই দিই, প্রমোশন দিয়ে দিই, তাহলে তুমি কাজ করবে না? তা আমি তো খুশি যে আমি এই মুহূর্তে প্রমোশন পেয়ে যাচ্ছি, আমার কাছে কোম্পানি কোনো বিষয় না। আমি ওই জায়গায় উৎসাহ সহিত, আমি কোম্পানি কি কি পজিশন ওইগুলো আমার দেখার সময় নেই। আচ্ছা। আমি উৎসাহতে আমি কি করলাম, হ্যাঁ ঠিক আছে আমি যাবো, ঠিক আছে তোমার কাগজপত্র নিয়ে তুমি চলে আসো ঢাকায়। ওকে। তো ঢাকায় তাদের অফিসে গেলাম। তো খুব জিগজ্যাগ, খুব সুন্দর অফিস, অনেক সবকিছু ঠিকঠাক আছে, কিছু প্রোডাক্টের স্যাম্পল, তো ওইগুলো তারা রেখে দিল। তাদের 4টা আপনার টোবাকো সিগারেট ছিল, তো ওইগুলো হচ্ছে মানে 1 টাকা দামের সবগুলো। জি। তো ওটা মার্কেটে এত পরিচিত না, তারা মার্কেট রানিং করতে চাচ্ছিল। আচ্ছা। তো এখন যে বিষয়টা হচ্ছে, ওনাদের সাথে আমি বসলাম। তো বসার পরে ওনারা আমাকে বললো যে দেখো তুমি যে আমাদের কোম্পানি অ্যাকাউন্ট নাম্বার এটা ডিলার এগ্রিমেন্ট, তুমি ডিস্ট্রিবিউশন দিবা, তুমি ওইখান থেকে অনলাইন করবে ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, তো আমি তোমাদের প্রোডাক্ট দিয়ে দিব 72 ঘন্টার সময়, 72 ঘন্টার সময়ের মধ্যে পণ্য দিয়ে দিব। Okay. তোমার কাজ হচ্ছে তুমি কতগুলো সাইকেল ম্যান নিবা, ওই জায়গায় সাইকেল দিয়ে প্রোডাক্ট বিক্রি করবা। তাদের স্যালারি স্ট্রাকচার আমাকে সবকিছু দিয়ে দিছে। আমার স্যালারি বলে দিল যে তোমার বেসিক হচ্ছে 15,000 টাকা,
আর তুমি টিএ দিয়ে পাবা 8,000 টাকা। ওকে। তো আমি এখানে দেখা গেছে আমার অনেক টাকা স্যালারি আর আমার কমিশন সহ প্রায় 28,000 টাকার মতো আসে। জি। তো আমি ওইটা চিন্তা ভাবনা করে না একটা করেই ফেলি, যেহেতু চাকরিও পাচ্ছিলাম না তখন, এটাও প্রমোশন বসা লেভেলের আছি, চাকরি, হ্যাঁ। বসা আছি আমি। তো আমি দেন জয়েন করলাম। তো জয়েন করার পরে আমার যে কলিগ ছিল, হুম আরো কলিগ ছিল যারা আগে কোম্পানিতে জব করতাম, হুম তো তাদের সাথে মোটামুটি পরিচয় ছিল। তো আমি তো একটা থানা লেভেলে কাজ করতাম, জি। তো জেলা লেভেলে তো আমার কোনো পরিচয় ছিল না। হুম তো আমি যখন যেহেতু এক্সপিরিয়েন্স আছে ওই ক্ষেত্রে চিন্তা করলাম যে না আমি পারবো। হুম তো আমি আমার মানে যে এলাকায় কাজ করতাম হুম। ওই এলাকা থেকে একজন একদম নতুন একজন লোক, যিনি আসলে বিজনেস বুঝতো না কি জিনিস, আচ্ছা তো ওনাকে আমি মানে ইন টোটালি বিষয়টা বোঝালাম। আচ্ছা উনি কৃষিকাজের উপর নির্ভরশীল ছিলেন। তো দেন একটা পর্যায়ে উনি আপনার রাজি হলো যে ঠিক আছে তুমি যেমন বলতেছো কি তোমার বুঝালেন কিছু- ওনাকে আপনি? আচ্ছা আমি ওনাকে বোঝালাম যে দেখেন আপনি যদি কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলি আনেন, হুম তো টোবাকো কোম্পানি আসলে সবারই একটা চাহিদা আছে, যেহেতু এটা মানে খুব ভালো চলে, তো এটা নিয়ে অনেকেই মানে আসলে আগ্রহ প্রকাশ করে। তো এই কারণে আমার কাজটা ইজি হয়ে যায়। তো আমি কি করলাম, ওনাকে বললাম যে দেখেন আমি তো একটা কোম্পানিতে জয়েন করলাম, আপনি তো আমাকে চিনেন, হ্যাঁ জি চিনি, তা আপনি এখানে বিজনেস করতে পারেন, বেটার হবে, আমি আপনাকে 4টা সাইকেল ম্যান দিব নতুন অবস্থায়, তো ওনারা আপনাকে হেল্প করবে। হুম তো ওই মাল প্রোডাক্ট বিক্রি করে দেবে, আপনার কাজ হচ্ছে আপনি শুধু ইনভেস্ট করবেন আর সেলস এর দায়িত্ব আমাদের। আচ্ছা তো উনি বললো যে ঠিক আছে তাহলে আমার প্রফিট, আমি প্রফিট সিস্টেমটা বুঝিয়ে দিলাম যে আপনি এত করে কিনবেন এত করে বিক্রি হবে, এটা হচ্ছে আপনার প্রফিট। ওকে। আর সাইকেলম্যান যেগুলো আছে এগুলো আমাদের কোম্পানি থেকে বেতন অনার করবে। হুম তো ওই অবস্থায় আমি আমি আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, তো তাদের মধ্যে থেকে আমি 2-3 জনকে আমি আমার কোম্পানিতে ইন করাই, আচ্ছা তো তারাও কাজ খুঁজতেছিল, খুবই Okay. ক্লোজ ফ্রেন্ড। Okay. তো আমি যেহেতু অপরচুনিটি আছে আমি তাদেরকে, তো প্রবলেম নাই, আমি তাদেরকে জয়েন করাই দিলাম। কত সালে এটা? এটা হচ্ছে তো 2014 সালের দিকে। হ্যাঁ 14 দিকে। হ্যাঁ তো পরে ওটা ওরা ই করলো যে ঠিক আছে, ওরা কাজ শুরু করে দিল। কাজ শুরু করে দেওয়ার পরে এরকম করে চলতেছে। হুম প্রোডাক্ট পাঠাইছে মাত্র হচ্ছে 2,000 না 4,000 টাকা, যে স্যাম্পল দিলাম, হ্যাঁ তো আপনারা এটা বিক্রি করতে থাকেন। হ্যাঁ তো ওরা ওই 4,000 টাকার প্রোডাক্ট নিয়েই কাজ শুরু করে দিছে। আচ্ছা যে আমি বলতে আচ্ছা করো, প্রোডাক্ট তো আর আসতেছে। তো উনি আবার অনলাইন করছিল, মেবি উনি অনলাইন করে নাই, উনি গিয়ে আপনার ওই জায়গায় ক্যাশ টাকা দিয়েছিল। হ্যাঁ। তাদের সিস্টেম ছিল যে আপনার অফিসে এসে ক্যাশ দেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। ওকে। তো উনি তো বোঝেন, উনি আমাকে দেখে ক্যাশ টাকা দিয়ে আসছে। হুম তো ক্যাশ টাকা দিয়ে আসার পরে ওই জায়গায় ওনার আর প্রোডাক্ট পাচ্ছিল না। আচ্ছা তো হঠাৎ করে প্রোডাক্ট পাচ্ছে না, তো আবার 4,000 টাকার প্রোডাক্ট পাঠালো ওকে 2-4 দিন যাওয়ার পরে, ওকে এই 8,000 টাকা। তো 8,000 টাকা প্রোডাক্ট পাওয়ার পরে আমি তো বুঝতেছি যে প্রোডাক্ট মনে তারা এইভাবে দিবে। ওনারা বলতে সিগারেট নিয়ে কি করবেন, আগে মার্কেট করেন, ড্যামেজ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, ওই কারণে প্রোডাক্ট দিচ্ছে না। ওকে। তো আমরাও কাজ শুরু করতেছি। তো এরকম করে আমি আবার আমার সদর বেসিস এলাকা যেটা ছিল, কিন্তু আপনাদের নতুন প্রোডাক্ট আপনারা টাকা তুলতেন কিভাবে আগে দোকানের কাছ থেকে? হ্যাঁ আমরা টাকা হচ্ছে আমাদের প্রোডাক্ট তো তখন ছিল ওইটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। হুম আমাদের সাইকেল ম্যানরা প্রোডাক্ট কার্টুনে করে নিয়ে যেত, হুম তো দোকানে যাইতো, যে ওখানে একটা টেস্ট করাইতো, ওনাদের যদি ভালো লাগতো মনে হতো, দেন তারা প্রোডাক্ট নিত, নিয়ে টাকার সাথে সাথে দিয়ে দিত। হুম। কিন্তু কাজ ছিল আপনারা তো তার আগে বোধহয় টাকা তুলতেছিলেন বা কিছু একটা, আমি জিনিসটা না। গুবলেট পাকাই ফেলতেছি, মানে আমি এত সেলস বা মার্কেটিং বুঝি না আসলে। আচ্ছা, আচ্ছা। তো প্রোডাক্ট নাই, আপনারা কি কি বিক্রি না করতেছিলেন? প্রোডাক্ট তো পাঠাইছে কিছু, এই 4,000-8,000 টাকা বিক্রি করতেছিলেন? আচ্ছা ওকে ওইগুলোতে প্রতিদিন 500-1,000 এরকম আসতেছে। আচ্ছা মানে যে যেমন পাঠাচ্ছে, তো নতুন প্রোডাক্ট, এটা তো আর মার্কেটে কেউ চিনে না। তো ছোট ছোট যে গ্রামের দোকানদার আছে, একটু গরিব এলাকা, ওইসব ওদের কাছে এলাকায় বিক্রি করতেছেন? ওদের কাছে বিক্রি হচ্ছে। ছোট ছোট টং দোকান, হ্যাঁ। যে জায়গায় যে কৃষি কাজ করে, ওইসব সাইডে তো এত ব্র্যান্ড লাগে না, তো ওইসব সাইডে বিক্রি হচ্ছে টুকটাক। তো আমি দেখলাম যে না, কোম্পানি তো প্রোডাক্ট দিচ্ছে, তো আমি আর একটু বিস্তার করি। ওনারা আমাকে প্রেসার ক্রিয়েট করতেছিল যে তুমি এখনো শুরু করছো, এখনো ভালো কিছু করতে পারতেছো না, সময় চলে যাচ্ছে। তো আমি আবার আমার সদর এলাকায় আর একটা ডিলার ওপেন করি। ওনাকে ঠিক সেম ভাবে সবকিছু বোঝানোর পরে উনিও ঠিক অফিসে যে টাকা দিয়ে আসে। তো এভাবে টাকা দেওয়ার পরে 2-3 বার ওনাকেও ঠিক সেম 7,000 থেকে 8,000 টাকা প্রোডাক্ট দেওয়া হয়। হুম তো দেওয়ার পরে ওনারা এভাবে করে প্রায় 3-4টা ডিলার হয়েছিল আমার, প্রায় ওই জায়গায় 2,80,000 টাকার মতন ট্রানজেকশন হয়ে যায়। হুম ঠিক আছে। তো ওই মুহূর্তে তারা কি করলো, সুন্দর করে কোম্পানিটা তাল বানানো শুরু করে দিল হুম যে দিচ্ছি, আসতেছে প্রোডাক্ট কুষ্টিয়া থেকে, আসলে তারপর ট্রান্সপোর্টে পাঠাচ্ছি, আপনি রেডি থাকেন, সেলসের ওই লোকজনকে বলেন কাজ করে যেতে, আমার তো ওইদিকে প্রোডাক্ট শেষ। তো এরকম করে 1 মাস চলে গেল।
তো 1 মাস চলে যাওয়ার পর আমরা স্যালারি যাচ্ছি, যে আমাদের তো এখন স্যালারি টাইম হয়েছে, প্রোডাক্টও দিতে পারতেছেন না, আমার তো সাইকেল ম্যান এতগুলো আছে, আমি কি করব, আমার তো তাদেরকে স্যালারি দিতে হবে। ঠিক আছে স্যালারি দিচ্ছি, এরকম করে করে তাদেরকে বললো স্যালারি দিচ্ছি করে আরো 15 দিন। তখন এই মুহূর্তে প্রোডাক্টও নাই, তারাও বসে আছে, এখন পুরোপুরি প্রেশার আসতেছে আমার উপরে। এখন আমি যাদেরকে বিশ্বাস করে তারা আমাকে দেখে চাকরিতে জয়েন করছে, তারা তো অফিস চিনে না। দেন ওই মুহূর্তটাতে তারা আমাকে, সম্পর্ক নষ্ট হচ্ছে তাদের সাথে আমার টাকা পয়সা নিয়ে, ওকে যে আপনি স্যালারি এনে দিবেন, আমি জানি না কি করবেন, এগুলো বলতেছে। ওকে ডিলার প্রেশার দিচ্ছে আমাকে যেগুলো ছিল। তো প্রত্যেকে প্রেশার দেওয়ার পরে এগুলা মিলে প্রায় আমার স্যালারি ট্যালারি সবকিছু সহ প্রায় 3 লাখ কাছাই গেছে। আচ্ছা 3 লাখের উপরে, প্রায় 2,80,000 তো এমনিতেই, হ্যাঁ। তো আরো স্যালারি প্রায় 60-70 হাজার টাকা মানে এরকম ছিল। মানে 3 লাখ টাকা পান আপনি? আমি 2,80,000। 2,80,000 পান? তো ওটা পরিবেশকরা পাবে, পরিবেশকরা পাবে আপনার ওরা কাছ দিছে। থেকে? আমার কাছ থেকে পাবে না, ওরা কোম্পানিতে লেনদেন করছে, তো কোম্পানির ওই- কাছ থেকে পাবে, কিন্তু মিডিয়া আমি হ্যাঁ মানে ওই জায়গা থেকে আমি হচ্ছে মিডল হ্যান্ড। তো এখন বিষয় হচ্ছে তারা আমাকে প্রেশার ক্রিয়েট করছে। তো স্যালারি টেলামের প্রায় 3.5 লাখ টাকার মতো ওই জায়গায় হয়ে যায়, ঋণ হয়ে যায়। তো এখন ঋণ হয়ে যাওয়ার পরে আমি আরো সময় নিলাম, তারাও আমাকে সময় দিবে, এরকম করে করে তারা প্রোডাক্টও দিচ্ছে না, আর 2 মাস তারা এইভাবে কন্টিনিউ নিয়ে যাচ্ছে। তো আমি দেখতেছি যে 1 মাসের পরে যখন স্যালারি পাই নাই, তখন ছেলেদের বলে দিলাম যে তোমরা তো কাজ করতেছো না, তোমরা দেখে আমি তোমাদের যদি গত মাসে স্যালারি টানাই দিতে পারি, তাহলে তোমাদের আর কাজ করার দরকার নাই, যেহেতু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো ওই অবস্থাতে তো আমি আর পারতেছিলাম না। তো আমাকে এলাকার লোকজন ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে। তো ওই জায়গায় দেখা গেল মানে যেটা হয় যে ওরা ভাবতেছিল আমি ফ্রড, ঠিক আছে, যে আমি তাদের সাথে একটা পর্যায়ে আমি তাদের সাথে মিলেই কাজটা করছি, ওইটা ভাবা শুরু করছিল। ওকে তো লং টাইম এভাবে প্রায় 3 মাস চলে যায়। 3 মাসে তাদের কোনো, তারা অফিস আছে কিন্তু অফিস টফিস নিয়ে বসে থাকে, কিন্তু আমার ভাঙতেছে না, কোনো ভেজাল ভাঙতেছে না। তো 3 মাস পরে প্রায় ঈদ কাছাই গেল। ঈদ কাছে যাওয়ার পরে ওরা হুট করে ঈদের ছুটি দিয়ে দিল। এই ঈদের ছুটিতে তারা আর আসলো না, তারা ইন টোটালি সব অফ করে দিল। ওকে তাদের অফিস পরে ঈদের পরে যখন চালু হলো, তাদের ফোন টোন সব অফ, তাদেরকে পাচ্ছিলাম না। তো ওই জায়গায় যে জিএম ছিল, এনএসএম ছিল, তারা যারা ছিল, তো তাদেরকে আমি আর পাচ্ছিলাম না। তো অ্যাকাউন্টস এর নাম্বার ছিল, যিনি টাকা জমা নিয়েছিল, ওনাকেও পাচ্ছিলাম না। তো ইন টোটালি যে কর্পোরেট সিম গুলো ছিল ওইগুলো অফ হয়ে গেছে। তো আমি তখন বয়স অল্প, তখন আমার ইন্টার পরীক্ষা কাছাই গেছে। ইন্টার পরীক্ষা কাছে গেছে, মানে ইন্টার পরীক্ষা আমি দিয়ে ফেলছি তখন। তো দিয়ে ফেলার পরে আমি তো ডিগ্রি প্রিপারেশন নিব, অনার্স করবো না, আমি ডিগ্রিতে করবো পাস কোর্স। ওই হিসাবে করে যেহেতু আমি চাকরি করে, আমার পক্ষে অনার্সটা ক্লাস করাটা পসিবল না ওইভাবে। তো চিন্তা করলাম আমি যদি ডিগ্রি পাস কোর্স করি তাহলে আমি বেটার হয়, ওইটা আমার অত সময় লাগবে না, আমি চাকরির পাশাপাশি খুব সুন্দর করে আরামসে করতে পারবো। দেন ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে সবাই, কিন্তু এলাকার লোক বেঁধে অনেকে কেউ কিছু বলতে পারতেছিল না, Okay. যে ও দিবে বা ই করছে। তখন আমি ওইটা হাইড করে গেলাম যে কোম্পানিটা অফ হয়ে গেল। হ্যাঁ তো এক পর্যায়ে সবাই, তাদেরও তো লিঙ্ক ছিল, তারাও তো জানতো, ফোন টোন দিত, তো তারা ফোন দিয়ে পাচ্ছিল না। পরে আমাকে ডাকাইলো যে কি করবা, কোম্পানি তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এখন তারা আমাকে বললো যে আমি এত কিছু বুঝি না, তুমি আমাদের টাকা পেড করে দিবা, ঠিক আছে, আমি তোমার মাধ্যমে গেছি, আমরা প্রত্যেকটা পার্টি সেম কন্ডিশন, তুমি আমার টাকা পেড করে দিবা। তো আমি টাকা ইনকাম করি কত, আমি এত টাকা কিভাবে পেড করব, ঠিক আছে, আমার তো আর বাসার এবিলিটি ওরকম ছিল না যে আমি ওইভাবে পেড করবো সবকিছু। তো এটা ফ্যামিলিগত ভাবে যায়, আমি ফ্যামিলিগত থেকে অনেক কিছু শিকার হলাম, অনেক বকাঝোকা, বাবা মা অনেক বকাঝোকা করলো। তো এগুলো নিয়ে আমি প্রায় একটু ডিপ্রেশনের মতো হয়ে গেছিলাম, যে আমার কি অবস্থা, আমি শুরু করলাম এখনই হোঁচট খেয়ে গেলাম না, আমার মনে হয় আর আমি সেলস লাইনে কাজই করবো না, ওকে কোন রকম করে দেখি। আমি ওদের পরে বললাম যে ভাই, আমি তো মেন্টালি, যদি আপনাকে আমাকে প্রেশার দেন তাহলে আমি হয়তো বা কোনো কিছু করে ফেলবো, আপনি প্রেশার দেন না, আমি যেভাবে হোক আপনাদের, আমি যদি ওদেরকে পাই তাহলে আমি ওদের কাছ থেকে টাকা হলো আমি উঠাই দিব, আর নয়তো আমি আপনাদের টাকা যেভাবে হোক আমাকে একটা টাইম দিন, আমি পরিশোধ করে দিব। কতদিন টাইম, আমি ওদের কাছ থেকে 6 মাস টাইম নিলাম, যে 6 মাসের মধ্যে আমি যে কোনো হয়তো আপনাদের টাকা দিয়ে দিব। ভাই বিপদে পড়ে গেছে, আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, ওনারা ওইভাবে রাজি হলো। তো রাজি হবার পরে তারপরও ফোন দেয়, তো বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, বিভিন্ন লোকজন ফোন দেয়, কত দূর হলো, মানে আমি টোটাল একটা মেন্টালি হেডেকের উপরে ছিলাম, যে আমি প্রেশার এত যে আমি লোড নিতে পারছিলাম না। তখন বাবা চিন্তা করলো কি,
যে তুমি সেলস এন্ড এই লাইনটা বাদ দাও, যেহেতু তুমি প্রতারণার শিকার হয়ে গেছো, ছোট মানুষ তুমি হয়তো বুঝবা না, তুমি চলো আমার এক ফ্রেন্ড আছে, আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, তো ওটা হচ্ছে ওই যে সিনে টেক্সটাইল ওপেক্স, তো ওইখানে ওনার আমার বাবার এক বন্ধু ছিল, তো ওনার কাছে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাবার পরে তো ওই অবস্থাতে আমি বাবা যখন নিয়ে যায় তখন আমি চিন্তা করলাম যে আমি এখন গার্মেন্টস সেক্টরে ঢুকে যাব, টেক্সটাইল গার্মেন্টসে ঢুকে যাব, এই সেলস আমার দ্বারা হবে না। তো ওই জায়গায় তখন আপনার পড়াশোনার কি অবস্থা? তখন আমি ইন্টারে তো কমপ্লিট হয়ে গেছে, তখন আমি মানে Honours ডিগ্রি এ পড়ছেন? প্রিপারেশন নিচ্ছি না, Degree আমি ডিগ্রি preparation? ভর্তি হয় নাই, কিন্তু মানে গ্যাপ হয়ে যায় আমার একটা বছর। আচ্ছা। আমি তখন আর ওই নানা টেনশন আমি ওটা তারি করতে পারি না, কন্টিনিউ আমি ডিগ্রিতে ভর্তি হতে পারি না। ওকে। তো দেন পরবর্তীতে আমি ওই জায়গায় প্রিপার হয়েছি যে আমি গার্মেন্টসে চলে যাব। তো ওই জায়গায় যখন যাওয়ার পরে আমি ওই যে আমার আঙ্কেল ছিল আমার বাবার ফ্রেন্ড, তো ওনার সাথে কথাবার্তা হলো, উনি বলতেছে যে দেখি বর্তমান পরিস্থিতি তো তেমন একটা ভালো না গার্মেন্টসে, আমি চেষ্টা করবো কিছু একটা করার। আচ্ছা। তো যদি হয় তাহলে স্যালারি পাবে 6,500 টাকা। তো তখন ওই মুহূর্তে আমি স্যালারি 14-15 হাজার টাকা পাই। তখন ওই চিন্তা করে দেখলাম যে 6,500 টাকা যদি দিয়ে আবার শুরু করি তাহলে তো আমি অনেক স্টেপ পিছনে পড়ে গেলাম। তাহলে আজ থেকে 5 বছর পরে যদি আমি ওই জায়গায় কন্টিনিউ করে হয়তো 20-30-এ যেতে পারবো। রাইট। তো আমার তেমন একটা পছন্দ হলো না, তো ওই জায়গাটা থেকে আমি আর কিছু বলি নাই। তো আমি বাসায় এসে মানা করে দিলাম। এখন মানা করার পরে বাসা থেকে তো আমার সাথে এক পর্যায়ে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে তুমি এটা করবো না, ওইটা করবো না, কি করবা? ঠিক আছে, তুমি ওই পড়ালেখাটা ঠিকভাবে কন্টিনিউ করলা না, ঠিক আছে, তুমি এই জায়গায় সেলসে গেল, ওইটা তো নানান ঝামেলা লাগায় রাখছো, তো তুমি এত টাকা কিভাবে পরিশোধ করবা, তুমি কি করবা? বলো সবাই এদিকে পড়ে গেল, তো সবাই আমাকে নিয়ে প্রবলেম মনে করতেছে এখন। রাইট। তো প্রবলেম মনে করতেছে, আমি মেন্টালি আরো প্রেসারে পড়ে গেলাম। তো মা আমাকে সবসময় সান্ত্বনা দিত যে দেখো এরকম হতেই পারে, তো এটা নিয়ে তুমি যদি হতাশা হয়ে পড়ো তাহলে তো সমস্যা। Right. তুমি দেখো যেহেতু তোমার কিছু, তুমি পুরুষ মানুষ, কিছু একটা তো তোমাকে করতেই হবে, তুমি তো ভেঙে বললে চলবে না। তুমি চিন্তা করো, চিন্তা করে দেখো কি করা যায়, তুমি প্রিপারেশন তোমার মতো করে নাও। ঠিক আছে, তোমাকে মানুষ নানান কথা বলবে, এগুলো তুমি মানে কানে নিও না, এগুলো বাদ দাও। তুমি তোমার মেন্টালি দিক থেকে চিন্তা করো, তুমি কোন কাজটা ভালো পারো ওইটাতে তুমি প্রিপারেশন নাও। দেন চিন্তা করলাম, আমি তো সেকেন্ড টাইম যে কোম্পানিটাতে ছিলাম, জি। ফার্স্ট টাইম যেটা ছেড়ে দিলাম তারপরে গেলাম, তো ওই কোম্পানিটাতে আমি ভালো ছিলাম। তো ওই কোম্পানিটাতে কেন আমি রাগ করে রিজাইন করলাম? আমার তো বোকামি ওইটা। আমি এগুলো যেভাবে রিয়েলাইজেশন হোক- হচ্ছে আপনার মতো তখন। হ্যাঁ, তখন আমার তো- আপনার কাছ থেকে বা আপনাকে মানুষ আপনার কাছ থেকে টাকা চাচ্ছে, প্রেসার দিচ্ছে, সেই টাকার পরিমাণ কত? ওই তো প্রায় 3.5 লাখ। আচ্ছা, ওকে। তো তারপর? ওইখান থেকে চিন্তা করলাম যে না, আমাকে আবার একটু ট্রাই করতে হবে। আমি যেহেতু এখানে ভালো অ্যাচিভার ছিলাম, আমি অবশ্যই আমাকে কেউ না করবে না। তো আমার সব রেকর্ড, যে আমি থানাতে কাজ করতাম, ওই থানাতে সব রেকর্ড তারা চেক করলো। তো আমি এ যাবৎকাল পর্যন্ত ওই কোম্পানিতে আমি ফার্স্ট অ্যাচিভার। আচ্ছা। তো ওই কোম্পানিতে আমার একটা নাম ছিল যে জয়কে, ও ওই জায়গায় ভালো অ্যাচিভার। তো ওরাও আমাকে খুঁজতেছিল, নতুন একটা টিম যখন আসলো। তো ওই টিমটা আসার পরে তো ওনারা আমাকে খুঁজলো, কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না, বিধায় ওরা আমাকে পাইনি। তো আমি যখন ওই জায়গায় ডিস্ট্রিবিউশন হাউস ছিল ওই কোম্পানির, ওইখানে একদিন গেলাম। যাওয়ার পরে ডিস্ট্রিবিউটরকে বললাম আমি তো আগে হক কোম্পানিতে চাকরি করেছি। তো পরে উনি বললো আচ্ছা আচ্ছা আপনার নাম কি? আমি বললাম আমার নাম তো জয়। আচ্ছা আপনার কথা তো অনেক শুনছি, আপনি এই জায়গায় ভালো সেল করতেন আগে। উনিও নতুন ডিস্ট্রিবিউটর তখন, পুরাতন যিনি ছিল উনি আর নাই। তো পরবর্তীতে বললো ঠিক আছে, কি কি জন্য? আমি আমার তো একটু এই জায়গায় রিপোর্টিং বসের নাম্বারটা লাগবে, একটু যদি দিতেন কাইন্ডলি। ঠিক আছে নেন। তো আমার আবার ওই নাম্বারটা হারাই গেছিল, আমার সিরিয়াল নাম্বারটা মনে ছিল না। তো কর্পোরেট একটা সিরিয়াল থাকে, তো ওটা লাস্ট ডিজিটটা আমার কোড মনে ছিল, কিন্তু ডিজিটটা মনে হচ্ছিল না। তো আমি আবার ওনার কাছ থেকে কালেক্ট করলাম, নাম্বারটা কালেক্ট করবো, ওনাকে ফোন দিলাম। তো উনি আমাকে বললো যে ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন। তো উনি আমাকে বলে না যে উনি আমাকে খুঁজতেছিল। তো ওই জায়গায় যে রানিং ছিল, মানে ওই জায়গায় কন্টিনিউ মানে বারবার চেঞ্জ হচ্ছিল, মানে কোনোভাবে সেলসটা ডেভেলপ হচ্ছে না। কারণ ওই মার্কেটে আমার একটা পরিচিতি ছিল, আমি হুট করে দোকানদার কাছ থেকে আড়াল হয়ে গেছি। সবাই একটু ডিমোটিফাইড যে না, মানে নতুন লোক আসছে যাচ্ছে, মানে কোম্পানির প্রতি একটা অনিয়া চলে আসছে। তো দেন উনি বলতেছে যে দেখো পলাশের অবস্থা তো খুব খারাপ, কি করবা? এখানে তো আগে তুমি কাজ করছো, তো এখন তো পারতেছি না, মানে এই যে যে লোকজন আসে যায় ওইটা দিয়ে তো হচ্ছে না। আমার এখন টার্গেট এই জায়গায় মাত্র 90,000 80,000, সেটাও হচ্ছে না ঠিক মতো। কিন্তু কোম্পানির প্রোডাক্ট হিউজ পরিমাণ পড়ে যাচ্ছে, ড্যামেজ হচ্ছে, কি করা যায়? স্যার আমিও তো খুব বিপদগ্রস্ত হয়ে গেছি, 16 সময় রাগ করে চাকরি, তুমি রাগ করে চাকরি, তোমার বস চলে গেছে, উপর থেকে
কর্পোরেট সেকশনে আসবে যাবে, তোমার তো এই জায়গায় কিছু, তুমি ভালো চিবার, তোমার তো রাগার কোনো প্রবলেম নেই, তুমি কাজ করবে। তোমাকে যদি গালিগালাজ কেউ করতো তুমি সেটা সরাসরি জানাইতে কাউরে, তুমি চলে গেছো কেন? তুমি এই জায়গায় তো ওটা ভুল করছো, বোকামি করছো, এতদিন তো তোমার একটা প্রমোশন হয়ে যেত, তুমি তো এই জায়গায় ভালো থাকতা। তো উনি আমাকে ভালো একটা পরামর্শ দিল। তো চিন্তা করে দেখলাম যে এখন তো আমাকে যেভাবে হোক আমার জায়গাটা আগে রেডি করে ফেলতে হবে, আর নয়তো তো আমার এই জায়গায় ঋণের একটা প্রেশার আছে। তো পরবর্তীতে আমি আবার ওই জায়গায় জয়েন করলাম নতুন করে, ইন্টারভিউ দিয়ে এসে তখন আমার ইন্টারভিউ সিস্টেম চালু হলো কোম্পানিতে, জি ঢাকা অফিসে আসতে হয়। তো ওখানে অফিসে এসে আমি ইন্টারভিউ দিলাম। এটা কি আগের অফিসে নাকি নতুন একটা হ্যাঁ, অফিস? মানে আগের অফিসে। একদম প্রথম যে অফিসে জয়েন করেছিলেন? না না, ওটা সেকেন্ড টাইম যে কোম্পানিতে ছিলাম। ওকে। তো ওই সেকেন্ড টাইম ওই কোম্পানিতে আবার আমি দ্বিতীয়বার গেলাম। তো দ্বিতীয়বার যাওয়ার পরে আমাকে তো মানে আমার যে কোশ্চেন পেপার টেপার দিল, রিটেন সবকিছু আমি টিকে গেলাম। তখন আমি এগুলো জানা আছে, আমি জানি। তো আমি কাজ শুরু করলাম আবার। তো ওই জায়গায় ফার্স্ট মান্থ আমি যে জায়গায় 80,000 টাকা সেল ছিল ওই জায়গায় আমি 2 লাখ করলাম, মানে প্রায় 200% রিসিভার। ওই মাসে আমি বেতন পেলাম, এভাবে 14 ছিল, আর ইনসেন্টিভ মিলে 22,000 টাকা স্যালারি উঠালাম। ওকে। তো কোম্পানি খুব খুশি, কোম্পানি আমাকে প্রায় এভাবে 3 মাস দেখলো, আমি এভাবে গুড অ্যাচিভার। তো 3 মাস পরে আমি যেহেতু আগে থেকেই কোম্পানিতে ছিলাম, তো তারা মোটামুটি একটা রেকর্ড আছে। তো আমার যে ডেপুটি সেলস ম্যানেজার স্যার ছিল, উনি আমাকে খুব পছন্দ করতেন। ওকে। তো উনি বলতেছিল একটা মিটিং এ শ্রীমঙ্গলে আমাদের হয়, কনফারেন্স হয়। তো ওই কনফারেন্সে যাওয়ার পরে তো আমি বুঝতেছিলাম যে আমার মানে এই জায়গায় মানে সবার দেখতেছি নতুন নতুন প্রমোশন হচ্ছে, যারা আগে ছিল কিন্তু আমাকে দিচ্ছে না। তো আমি বলছি কিন্তু আমাকে তারা মানে শুধু বলতেছে দিবে, দিচ্ছি, কিন্তু প্রত্যেক নিচের দিক দিয়ে হয়ে যাচ্ছে সবার নতুনগুলো। কিন্তু আমি একজন ওল্ড পার্সন, আমাকে তারা, আমি কাজ বুঝি সবকিছু বুঝি, তাহলে আমাকে তারা দিচ্ছে না। তো শ্রীমঙ্গলের মিটিং এক পর্যায়ে রাগ করেই আমার আরেকটা কোম্পানি অফার আসে প্রমোশন লেভেলে। এই জায়গায় আরেকটা বোকামি, ঠিক আছে। তো আমি মানে ওই যে বলে না যে বয়সের অভাবে যেটা হয় আর কি, সেটাই হচ্ছে। তো আমি এক্সাইটেড হয়ে যাই খুব বিষয়গুলোতে। তো দেখা গেল আমি ওই শ্রীমঙ্গলের মিটিং এ ওই জায়গায় ডিজিএম স্যার ছিল, তো ওনারা কনফারেন্স ওই জোনের, তো কনফারেন্সে আমি ডিরেক্ট সবার সামনে উঠে না করি যে আমি স্যার কাজ করবো না। ওকে প্রিয় শ্রোতা, প্রায় 2 থেকে 250 লোকজন, তো ওদের সামনে একা দাঁড়ায় বলছি যে কাজ করব না। কেন করবো না? যে স্যার আমার অন্য একটা কোম্পানিতে প্রমোশন হয়েছে, এই কোম্পানি যেই নাম, আমি স্যার এখানে কন্টিনিউ করব না। তো ডিজিএম স্যার চিন্তা করতেছে ছেলে তো সাহসী, ও 250 জন লোকের সামনে বলতেছে কাজ করবে না, আবার ওইভাবে বলতেছে। তো ডিজিএম স্যার বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে নাম পরে বসতেছি, তুমি বসো। তো ডিজিএম স্যার আমার যে সেলস ম্যানেজার স্যার ছিল, ওনাকে বললো যে ছেলেটা ভালো আছে, ট্যালেন্ট আছে, ও সাহস আছে, ওকে নিয়ে আপনি চিন্তা করেন, দেখেন অফিসে পাঠাইতে পারেন। তো উনি বলে চলে গেল। তো দেন সেলস ম্যানেজার আমাকে ডাকলো যে তুমি কোম্পানিটা ছাড়ো না, 1 মাস করো, আমি তোমাকে, স্যার বলে গেছে সমস্যা না, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো দেন আমি বললাম যে না স্যার, আমি ওই জায়গায় কথা দিয়ে ফেলছি, আমি ওইখানে যাবই। তো বলে যে যাবাই, তাহলে যাও, তাহলে আর কি করা, তোমাকে আমি বলতেছি তুমি বিলিভ করতেছো না, তাহলে তো কিছু করার নেই। তো ওই জায়গাটাতে আমি যে আবার জয়েন করে একটা কোম্পানিতে, ওইখানে আমি রিজাইন দিয়ে দিই। তার আমার স্যালারিটা 15-20 দিন পরে পেড করে দেয়। পেড করে দেওয়ার পরে আমি ওইখানে জয়েন করি আরেকটা কোম্পানিতে, করার পরে ওইখানে আমি ঘুষাচ্ছি। ওই কোম্পানিটা ভালো, কিন্তু কোম্পানি মার্কেটটা একেবারে নতুন। তারা আগে থেকে কোম্পানিতে মানে নতুন করে 5টা গ্রুপ করছে, প্রোডাক্ট ভাগ করে গ্রুপ করছে। তো একটা গ্রুপে আমাকে একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব দিল। দেওয়ার পরে আমি তখন ওই জায়গায় টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে ঢুকে গেছি। তো ঢুকার পরে আমি জেলা নিয়ে কাজ করতেছি। তো আমি নতুন নতুন ডিলার করতেছি। তো দেওয়ার পরে বিভিন্ন থানাতে যখন ডিলার গুলো হচ্ছিল, তখন ওই যে আমি যে কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে আসছি, ওই কোম্পানি দেখতেছিল যে আমি যে জায়গা থেকে চলে আসছি ওই জায়গায় সেল আবার ডিগ্রোতে চলে গেছে। আর যে ম্যানেজার ছিল, এরিয়া ম্যানেজার, যেখানে জেলার দায়িত্ব ছিল ওই কোম্পানিতে, ও শুধু মাইনাস খাচ্ছে। তো মাইনাস করার পরে কি করছে যে আমি যে জায়গায় ডিলার ওপেন করতেছি ওই জায়গায় তাদের ডিলার নাই, অথচ আমি যে কোম্পানিতে পড়ে গেছি ওটা থেকে 1000 গুণে ভালো প্রতিষ্ঠিত কোম্পানি, কিন্তু তারা ওই জায়গায় বিজনেস করতে পারতেছিল না, তো ডিলার দিতে পারতেছিল না। তো ওই ম্যানেজার আমার কাছ থেকে হেল্প নিল যে আপনি যে জায়গায় ডিলারটা দিলেন, আমাকে এই জায়গায় আপনি একটু ওনাকে বলে টলে আমাকে ডিলারটা দিয়ে দেন। তো আমি ওনাকে দিয়ে দিলাম। তো যে আমার যে রিপোর্টিং বস তারা তো আমাকে চিনে। তো একটা দিন ওই পয়েন্টে তারা আসলো, আসার পরে দেখলো যে আমি যে 2টা ডিলার দিয়ে দিছি, ওনার এরিয়া ম্যানেজার পারতেছে না, অথচ আমি তাদেরকে হেল্প করে আমি ওনারে দিয়ে দিছি। তখন ডিএসএম স্যার চিন্তা করলো যে না, ওরে পাঠাইতেই হবে যেভাবে হোক,
কারণ ও এখান থেকে চলে গিয়ে নতুন একটা কোম্পানিতে ভালো কিছু করতেছে, আর আমার যে পুরাতন আছে উনি পারতেছে না। তাহলে দেখা যায় যে আমাদের প্রিপারেশন চেঞ্জ করতে হবে। তো যিনি ছিল ওনাকে বদলি করে দিল। বদলি করে দিয়ে উনি, তখন আমি কোম্পানি ছেড়ে দিয়েছি। নতুন কোম্পানি থেকে ওনারা আমাকে ডাকালো যে আপনি একদিন কিশোরগঞ্জে আসেন। ওকে। তো আমি গেলাম, তো ওই জায়গায় একটা হাউস আছে, ওইখানে উনি বসে। তো আমাকে যেদিন ডাকালো তারপরের দিন হচ্ছে আমার ইন্টারভিউ, আবার ওই সে আগের কোম্পানিতে। ওকে। এবার হচ্ছে আমার প্রমোশন লেভেলে ইন্টারভিউ। ওকে। তারা আমাকে সিলেক্টেড করছে যে আমি ওখানে যাব, ইন্টারভিউ দিব। তো আগের দিন রাতে বেলা আমি গেলাম, আমাকে টোটালি সব বুঝাই দিল কেমনে কি করতে হবে ইন্টারভিউ। তো আমার ডিএসএম স্যার আমাকে হেল্প করছে। তো ওই দিন রাতে বেলা তো দেখা যায় যে আমি যে জায়গায় ছিলাম ওটা হচ্ছে ভৈরবে ছিলাম। তো ওইখান থেকে আমাকে খুব সকালে ট্রেন ধরতে হবে। তো আমি ট্রেনের প্রিপারেশন নিচ্ছিলাম। তো স্যার বলে যে না, ট্রেনে যেতে হবে না, অনেক সময় ট্রেনে লেট হয়ে যায়, আপনি এক কাজ করেন বাসে চলে যান, ভালো একটা বাস দেখে চলে যান সকাল সকাল। তো আমি হচ্ছে ঢাকাতে আজকেও আসবো। তো আমি বাসে উঠলাম, আমার ইন্টারভিউ হচ্ছে 9টায়। তো আমি ওই সকাল থেকে, তখন আবার টঙ্গীর অবস্থা খুব বাজে, তো আমি টঙ্গী পর্যন্ত খুব ফ্রিলি আসতে পারছি। কিন্তু তারপরে দেখা গেছে যে আমি এমন জ্যামে পড়ছি যে আমার ওই জায়গায় তখন ভাঙাচোরা খুব কাজ চলতেছিল, উত্তরার ভিতরে ঢুকাই যাচ্ছিল না, মানে একবার রাস্তা ব্লক। তখন আমি সেকেন্ড কোনো অপশনে এরকম করতে করতে আমার আস্তে আস্তে যেতে যেতে আমার প্রায় বেজে গেছে 10টা। আমি অফিসে পৌঁছালাম, গিয়ে দেখি সবার ইন্টারভিউ প্রায় শেষ, আমি অ্যাটেন্ড করতে পারলাম না। আমি বসে আছি রিসেপশনে, তো আমার ডিজিএম স্যার হঠাৎ করে অফিস ইন্টারভিউ রুমে ঢুকতেছিল, আমাকে বলে জয় তুমি এখানে? জি স্যার। আমাকে হ্যাঁ তোমার তো আজকে ইন্টারভিউ দেওয়ার কথা। জি স্যার। তুমি এত লেট করে 10টা ইন্টারভিউ তো শেষ, তুমি ইন্টারভিউ দাও নাই? না স্যার তোমার ইন্টারভিউ না, যাও, তুমি লেট করে আসছো, তোমার ইন্টারভিউ হবে না, তুমি কাজে তোমার কোনো তুমি দায়িত্ব নেই। তুমি ওই ছেলেটা না যে শ্রীমঙ্গলে বলছিলে চাকরি ছেড়ে দিবা, তুমি আসলে ইরেসপন্সিবল, তোমাকে দিয়ে হবে না, যাও বেরিয়ে যাও, তুমি যাও, তোমার ইন্টারভিউ নাই। আমি স্যার আমাকে একটা সুযোগ দেন স্যার, আমি আপনি স্যার ডিএসএম স্যারকে ফোন দেন, আমি ওনার সাথে রাতে ছিলাম, উনি আমাকে যে অনেক দূর থেকে তো স্যার আমি আসলে সকাল সকাল এসে আমি এখানে পৌঁছাইতে পারি না, রাস্তায় প্রচুর জ্যাম ছিল স্যার, ঢাকার অবস্থা তো বুঝিনি। কি করবা তুমি? পরীক্ষা দিবা? পরীক্ষা দিলে পারবা? তুমি একা একা পরীক্ষা দিতে হবে, যদি দাও তাহলে আমি তোমার রুমে বসাই দিব, তোমার মোবাইলটা আমাকে দিয়ে দিবে, তুমি একা একা পরীক্ষা দিবা, তোমার যে কেউ গার্ড থাকবে না। আমাকে স্যার ঠিক আছে, আমি একা একা পরীক্ষা দিব, সমস্যা নেই। তো আমাকে রিটার্ন দিল, রিটার্ন দেওয়ার পরে ওই রিটার্ন আমার সময় ছিল 40 মিনিট, তো আমি রিটার্ন দিলাম 25 মিনিটে। রিটার্ন দেওয়ার পরে আমি বের হয়ে আসি, তো ভাইবা বোর্ডে যে রিটার্ন খাতা জমা দিলাম, তো এই জায়গায় প্রায় 50 জনের মতো ইন্টারভিউ ছিল ওই দিন প্রমোশনের জন্য। তো ওরা তো সবাই এক্সাইটেড, সবাই পরীক্ষা দিছে, তো আমি সবার লাস্টে গিয়ে জমা দিলাম। তো জমা দেওয়ার পরে ফার্স্ট যখন ইন্টারভিউ ভাইবার জন্য ডাকালো, ফার্স্ট আমার নাম, যে জয়কে আছেন আপনি আসেন। তো আমাকে তারা ডাকালো, আমি ভাইবা বোর্ডে গেলাম, ওইখানে ডিজিএম স্যার ছিল, এইচএস ছিল, তো এইচআর ডিপার্টমেন্ট হেড ছিল। উনি বলছে তুমি তো এক্সিলেন্ট পরীক্ষা দিছো, তুমি নাকি একা একা পরীক্ষা দিছো, তোমার তো 95% মার্ক। তো সবাই ওই সময় আমি যখন ঢুকি ফার্স্ট টাইম, তো সবাই হাসাহাসি করতেছিল যারা পাশে ছিল, যে ওনার তো প্রমোশন হবে না, উনি এমনিতে জাস্ট ফর্মালিটি পরীক্ষা দিয়ে দিচ্ছে, এখন বিদায় করে দিবে। তো সবাই একটু মানে তারা আগে ইন্টারভিউ দিচ্ছে নিয়ম অনুযায়ী, তো তাদেরকে আগে ডাকাবে, আমি সবার লাস্টে টাইম ফেল করছি, তো ওই হিসাবে তারা আমাকে একটু কটাক্ষ করতেছিল। পরবর্তীতে তারা আমাকে কি করলো, তো স্যার আমাকে বললো যে তুমি কি এখন কোম্পানিতে রানিং না? না স্যার আমি তো মাঝখান দিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। কি বলো তুমি চাকরি ছেড়ে দিয়েছিলে? আমি তো তোমার বলে আসছিলাম চাকরি ছেড়ো না, তারপরে ছেড়ে দিছো? না ভাই তোমার দিয়ে আসলে হবে না, তুমি আসলে একটা ভেজাল লালো। এইভাবে বলতেছে, এইচআর বলতেছে না স্যার দেখেন ওর যা হয়েছে ওই ছেলে মানুষ বুঝতে পারে না, ওকে দিয়ে দেন, ও পারবা সবকিছু ঠিকঠাক মতো পারবা, গুছাতে পারবা? জি স্যার পারবো। ঠিক আছে যাও, তোমার হয়ে গেছে, যাও তুমি কালকে থেকে তোমার স্যারকে বলে দেবো, তুমি কাজ শুরু করো। তখন এই জায়গায় আমি বেরোলাম, তখন সবাই বলতেছে ভাই না করে দিছে না, ভাই কষ্ট পায় না, আবার ট্রাই করেন, হবে। আমি জি ভাই হচ্ছে না তো, আমার ভাই কিছু বলে না, আমি তাদের কিছু বলিনি, আমি আমার মতো করে চলে আসছি, আমি আমার প্রিপারেশন নিচ্ছি। তো দেন ওইখান থেকে আমি আবার কাজ শুরু করলাম প্রমোশন লেভেলে, আমি খুব এক্সাইটেড। তো ওই মুহূর্তে যা হয় দেখা গেছে আমি ওই এরিয়াতে যারা আমার কলিগ ছিল সবাই তো আমার সাথে রিপ্রেজেন্টেটিভের চাকরি করতো, তো এখন আমাকে তারা মানে 2-1 জন বাদে সবাই একটু ইগনোর করা শুরু করছে, মানে তার সাথে কাজ করছি, তাকে বস ডাকতে হবে, স্যার ডাকতে হবে, মানে এটা নিতে পারতেছিল না। তো বিশেষ করে 2 জন ছিল খুব, মানে দেখা গেছে আমি গেলাম,
ওরা মানে আমাকে বেয়াদবি স্বরূপ সব কাজ করতেছে, আমাকে মানতেছি না, স্যার ডাকতেছে না, আমার কথা শুনতেছে না। তো স্যার না ডাকুক, ভাই ডাকুক, ওইটা আমার প্রবলেম নাই, কিন্তু কাজের সিস্টেমে তো থাকতে হবে। তো আমি ওইভাবে আমি আমার স্যারকে রিপোর্ট করলাম যে স্যার আমার এখানে তো আমি পরিবেশটা গুছাই নিতে পারতেছি না। কয় না দেখেন হবে, আমি সব পয়েন্ট আপনাকে ঘুরে সবকিছু ঠিকঠাক করে দেবো, আপনি নতুন জায়গাগুলি সেটিং করেন, পুরাতন তো কিছু হাই হ্যালো করেন, পরে আমি সবকিছু দেখছি, এটা হয়তো নতুন নতুন তো ঠিক হয়ে যাবে। তো আমি ওইভাবেই কাজ শুরু করছি। তো একদিন সবাইকে ডাকালাম, ডাকা বললাম ভাই দেখেন আমি নতুন, আমাকে কোম্পানি মনে করছে প্রমোশন দিছে, এখন আপনার হচ্ছেন আমার সহযোগী ভাই, আপনাদের সাথে একসাথে অনেকদিন কাজ করছি, আপনাকে দেয় না, আপনি ভবিষ্যতে হতেও পারেন, আমার ক্ষতি করে তো ভাই আপনাদের লাভ নাই। সবাই চাকরি করতেছেন, আপনারা যদি আমার সাথে কাজ না করেন, আপনি ঠিক হতে যাবেন, আমি ঠিক হতে যাব, আপনি আমাকে সার রাখতে পারেন, আপনি সবাই আমাকে ভাই ডেকেন, শুধু কাজটা আমাকে কন্টিনিউ টাইম টু টাইম দিন, তাইলেই হবে। তো দেওয়ার পরে যে চিন্তা করে দেখতেছে যে ওর সাথে এত কিছু করতেছি, ও তো আমাদের সাথে বেয়াদবি করে না, তাহলে পরবর্তীতে একটা সময় ম্যাচ হয়ে গেল। একটা ছেলে ছিল, ও কি করলো আমার আন্ডারে কাজ করবে না, ওর মানে খুব এগোতে লাগছে আমাকে প্রমোশন দেওয়া নিয়ে। ও কি করলো নিজে নিজেই বলে টলে যেভাবে ও বদলে নিয়ে নিল, ও আরেকটা জায়গায় চলে গেল যেটা আমার এরিয়াত না। তো ওই জায়গায় নেওয়ার পরে আমি আমার কাজ করতেছি, তো এভাবে প্রায় 3 মাস করলাম। তো 3 মাস করার পরে হঠাৎ করে আমার একদিন যে আমি দেখা যায় নদীর এপার ওইপার, তো সিমটা ট্র্যাকিং হতো আমার। তো আমি মানে ডিলারের সুবাদে আমি নদীর ওই পারে যাই। তো নদীর ওই পারে গেলে আমাদের ট্র্যাকিংটা আরেক জেলা দেখায়, মানে গাজীপুর দেখাচ্ছে। তো আমার যে সেলস ম্যানেজার স্যার ছিল, তো উনি হয়তো ট্র্যাকিং করতো আমাকে, তো উনি দেখতেছে আমি ডিউটি টাইমে অন্য জেলায় আছি, অন্য এরিয়াতে। তো উনি কি করলো, আমাকে কোনো সুযোগ টুযোগ দিল না, আমার সুন্দর করে আমাকে ডাকালো একটা জায়গায়, উনি প্রাইভেট থেকে নামলো, নেমে বললো যে আপনার সিমটা দেন, আমাকে সিম নিয়ে টার্মিনেট করে দিল। উনি ভাবলো যে আমি হয়তো মানে কাজ করতেছি না কন্টিনিউ, মানে ইনস্ট্যান্ট টার্মিনেট রাস্তা থেকে আমার সিম নিয়ে নিল, বললো আপনার কাজ করার দরকার নাই, আপনি যদি করতে চান, আপনাকে যেহেতু টার্মিনেট করে দিছি, আপনি আগের পজিশনে চলে যান, আপনি আবার সেই যে লেভেলে কাজ করতেন রিপ্রেজেন্টেটিভ ওইখানে চলে যান। তো রিপ্রেজেন্টেটিভে তো আমি আর কাজ করবো না, এখন তো আমার একটা পরিচিতি হয়ে গেছে, তো আমি প্রমোশন নিয়ে ফেলছি, আমি কি আবার ডিমোশনে যাব? তো আমি আর ওই জায়গায় কন্টিনিউ তো আর করলামই না। দেন এটি আমার লাস্ট ওই কোম্পানিতে যাওয়া, ওইখান থেকে আমি বের হয়ে আসছি। তো বের হয়ে আসার পরে আবার আমি এই জায়গায় ইনস্ট্যান্ট হয়ে গেছে, আমি তো আর কাজ পাচ্ছিলাম না ওই অবস্থাতে। তো চিন্তা করলাম যে না, এইভাবে আর হবে না, তো আমি চাকরি করব না। তখন আমার কিছু ক্যাশ ক্যাপিটাল হয়ে গেল, আর ওই দিক দিয়ে আমার যে ঋণটা ছিল ওইটা আমি কিছু কিছু করে দিতেছিলাম, অল্প অল্প করে আমি সবাইকে দিতেছিলাম। আর মাঝখান দিয়ে আমি আমার মানে গ্রামের বাড়ি থেকে একটা টাকার অ্যামাউন্ট পাই, প্রায় 1 লাখ টাকা, ওটা হচ্ছে গাছ বিক্রির মাধ্যমে। তো ওই টাকাটা আমি ঋণের পিছনে দিয়ে দিই। তো এরকম করে করে চাকরি করাকালীন আমি প্রায় 2 লাখ টাকা ঋণ ক্লিয়ার করে ফেললাম, 1 বছর সময় লেগে গেল। তো ওরা তো আমাকে ওইভাবে মেন্টালি প্রেশার দিচ্ছিল, কিন্তু টাকা কন্টিনিউ দিচ্ছিলাম বিদায় তারা আমাকে ওইভাবে প্রেশারটা দিতে পারতেছিল না। তো 2 লাখ দেওয়ার পরে আমি আবার একটু ফ্রি হ্যান্ড যে আমি আবার কাজ করব, তখন আমি আমার কাছে মনে হয় 40-50 হাজার টাকার মতো ছিল। তো আমি একটা ব্যবসা শুরু করলাম। আমি কি ব্যবসা শুরু করলাম? ডিস্ট্রিবিউশনের। আমি নিজে বিজনেস করতাম, নিজে ওই যে কোম্পানিতে অর্ডার কালেক্ট করতাম, মানে আমার তো এটা কাজ জানা। তখন আমি আমার এলাকায় এটা শুরু করলাম। তো শুরু করার পরে তো আমার তো পুঁজি অল্প, ওই পুঁজি দিয়ে আমি মানে কোনোভাবে কুলায় উঠতে পারতেছিলাম না। একটা ড্রাইভার ছিল, তো ওই সময় প্রায় ওই দিন 35 হাজার টাকা মাল নিয়ে বেরিয়েছিল। তো মাল নিয়ে বেরোর পর ওর একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়িটা। ওই ভ্যান গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মালগুলো সব পড়ে গেল একটা বিলের মধ্যে, সবগুলি প্রায় ড্যামেজ। তারপর ওইখান থেকে আমি একটা ধাক্কা খেলাম, আমি বিজনেস আবার ক্লোজ করে দিলাম যে না আমার হবে না, আমি আবার সেলসে চলে যাব। তো আমার এক স্যার ছিল, তো উনি বললো যে অনেক তো করছেন, আসেন এখানে আসেন, শুরু করেন। তখন আমি রিজিওনাল সেলস ম্যানেজার, মানে আমি 3 জেলার দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিছি। তো ওইখানটা আমার বলতে গেলে একটা মানে শুভাকাঙ্ক্ষী বলা যায়। তো ওইখান থেকে আমার ভালো একটা পাবলিসিটি হয়ে গেল। তো দেন আমি আমার জায়গাটা আবার স্ট্রংলি করে ফেলতে পারলাম। তো ওইখান থেকে আমি আমার একটা টিম গুছাচ্ছিলাম, তো গুছাই টুসাই তারপর সবকিছু মানে স্ট্রাগল টু উপর দিয়ে এটা প্রায় 18 দিকে চলে আসছে। ঠিক আছে, তো 18 দিকে চলে আসার পরে আমি দেখা গেছে যে এখন আমি স্ট্রংলি যাচ্ছি। এর মাঝে আমি সব ঋণ ক্লোজ আমি সব শেষ করে দিছি। এখান থেকে আমি ইনকাম করে করে সেলস এন্ড মার্কেটিং থেকে আমি ইনকাম করে করে সবার ঋণ দিয়ে দিছি। আমি তখন বাড়িতে টাকা দিতাম না। তো রিজিয়ন সেলস ম্যানেজার ওই জায়গায় প্রায় আমি 2019-20 পর্যন্ত করলাম। করার পরে 19-20 এর দিকে আমি এসে সেলস ম্যানেজার হলাম ওই কোম্পানিতে।
ওকে। তো করার পরে আমার ওই জায়গায় শুরু করতেছি। তো লাস্ট এখন যখন নাকি আমি এখন এই জায়গায় পাবলিসিটি ভালো হয়ে গেল, ভালো একটা সোর্স পেলাম, সেলস মার্কেটিং ভালো বুঝে গেছি, সবকিছু ঠিকঠাক চলতেছিল। তো এর মাঝে দিয়ে সবকিছু লেখাপড়া স্টাডি সব কন্টিনিউ, সবকিছু শেষ করলাম। এখন যে বিষয়টা হচ্ছে বর্তমানে আমি একটা পজিশনে আছি, যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতে আমি কন্টিনিউ 3 মান্থ আছি। আচ্ছা। তো এখন আমি বর্তমানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে এই কোম্পানিতে রানিং আছি। ওকে। তো বর্তমানে আমার ওই লাস্ট 3 ইয়ার্স আমি আমার পিছনে তাকাতে হয় নাই, আমি খুব সুন্দর করে সবকিছু গুছাই নিয়ে এসে আমি এখন মোটামুটি স্বাবলম্বী। ধার দেনার কি করেছেন আপনি? ওইগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এই গল্পটা আপনি কেন বললেন? এই গল্পটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখা যায় যে সেলস এন্ড মার্কেটিং এ কাজ করি, আমার দেখাই অনেক লোক আছে যে তারা ভেঙে পড়ে, ওই দেখা যায় বিভিন্ন ফ্রডে পড়ে। তারপরে বাংলাদেশে অজস্র কোম্পানি আছে মানুষকে প্রতারিত করে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার মতো যাতে কেউ ভুল না করে। হয়তো আমি আরো পজিশনটা আরো আগে করতে পারতাম, কিন্তু আমি যে পরিমাণে কোম্পানি চেঞ্জ করছি বা আমি যে ভুল করছি ওই ভুলগুলো যাতে কেউ না করে। দেন সবাই যাতে একটা জায়গা থেকে যেন চিন্তা করে যে না এখানে আমি ভালো আছি, এখান থেকে আমার ফিউচার হবে। দেন যদি আরেকটা বিষয় হচ্ছে চাকরি কখনো না পেয়ে চেঞ্জ করতে হবে না, যে আমি ছেড়ে দিব তারপর আমি পাবো, তাহলে বেকার হয়ে পড়তে হবে। আর সবকিছু জানার পর একটা কোম্পানিতে জয়েন করতে হবে, যে এখানে আমি আছি ভালো আছি, ওই কোম্পানি লোভ দেখাতে পারে যে তুমি এখানে বেশি পাবা, কিন্তু আমাকে বুঝতে হবে যে কোম্পানিটা কেমন। ডিসিশন নেওয়ার দায়িত্ব হচ্ছে তার নিজের। দেন যদি সে যদি মনে করে যে না আমি সেলস এন্ড মার্কেটিং এ ভালো কিছু করতে পারবো না, এটা ভুল। সেলস এন্ড মার্কেটিং থেকে ভালো কিছু করা যায় যদি সে এখানে পড়ে থাকে। দেন আমার এটাই বলার ছিল যে সবাই যাতে পিছে না থাকে, সামনের দিকে এগিয়ে যায়। এক্স্যাক্টলি। এবং ও যখন ক্লাস 10-এ পড়ে তখন ও জবে গেছে। রাইট নাও ও প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা স্যালারি ড্র করে, আমি যদি ভুল না বলে থাকি। আমি কি ঠিক বলেছি? জি। তো তার মানে দেখেন ওর জীবনের এক্সপিরিয়েন্স গুলো কাজে লেগেছে। ও যেটা এক্সপিরিয়েন্স গেদার করেছে সেটা আপনাদেরকে 1 ঘন্টায় সব দিয়ে গেল। এবং ও শুরু থেকে লেগেছিল, লেখাপড়া কমপ্লিট করেছে, জব করছে, ভালো একটা ইনকাম করছে, নিজের জায়গা তৈরি করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও অভিজ্ঞতা সম্পন্ন একজন এমপ্লয়ি। লেগে থাকতে হবে, লেগে থাকলে জীবনে কিছু আসে। এবং যারা সেলস এন্ডে আছেন, এটা অনেক টাফ একটা জব। মানুষকে কনভিন্স করে প্রোডাক্ট সেল করা ইজ নট ইজি জব। এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিজের একটা জায়গা তৈরি করা, আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা অসাধারণ ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি কষ্ট করে এসে গল্পটা বললেন। এবং আমার যেটা মনে হয় অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক ইয়াং, এই বয়সে তারা এই ধরনের পেশাতে আসেন, তাদের জন্য এই এপিসোডটা অনেক উপকার লাগবে। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। জি, ওয়েলকাম আপনাকেও। আর আমাকে সুযোগ